28 অক্টোবর দেখেছি, 28 ফেব্রুয়ারি দেখেছি। পত্রপত্রিকায় পড়ি গণহত্যা নাকি, এটা না। গণহত্যা যদি হয় পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে শহীদ করা, এটাকে যদি গণহত্যা বলা হয়, সেই গণহত্যা আমি দেখিনি। আমি গণহত্যা দেখেছি 28 অক্টোবরে বৈঠালুকি দিয়ে মানুষকে মেরে মেরে রক্তাক্ত করে। আমি গণহত্যা দেখেছি 28 ফেব্রুয়ারিতে পাখির মতো গুলি করে আমার ভাইদের। আপনারা জানেন যে প্রায় 3.5 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন হয়েছিল, লাল ঘোড়া দাঁড়ানো হয়েছিল, খিরা শিকদার সহ 30,000 হত্যা করা হয়েছিল। তখন একজন ছড়াকার আবু সাল লিখেছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। আজকে বাংলাদেশে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তারাই হয়ে যারা জাকাত, যারা আওয়ামী লীগের কথা বলে তারা হয়ে যুদ্ধ অপরাধী। আমরা ফেসবুকে দেখলাম ছোট্ট একটা শিশু যখন বই পড়তে হঠাৎ করে সেই আত্ম উঠল যে আমার নামটা যদি এই জিনিসে চলে আসে। আজকে বাংলাদেশের অবস্থা এখানে চলে গেছে। আমরা সেই বাংলাদেশ থেকে ফিরে আসতে চাই। আমরা যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে ছিল গোয়াল ভরা গরু এবং গোলা ভরা ধান, মাছ ভরা পুকুর এবং ক্ষেত ভরা শস্য, আমরা সেই বাংলাদেশ যেতে চাই। তো আজকে ক্ষেত ভরা লাশের মিছিল, গোলা ভরা ভারত থেকে আসা অস্ত্র, আর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে ছাত্র সৃষ্টি হবে, আগামী দিনের ফিউচার সৃষ্টি হবে, সেখানে আজকে সন্ত্রাস শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। স্বয়ং শিক্ষক সেই সন্ত্রাস শিক্ষা দিচ্ছে। আপনারা জানেন, আমি বলতে চাই জাফর ইকবাল নামের একজন কুলাঙ্গার আজকে বাংলাদেশকে সন্ত্রাসকে তারা আজকে তাড়িত করে দিচ্ছে। আমরা এমন রাষ্ট্র সৃষ্টি করেছিলাম 1971 সালে আমাদের পিতারা যুদ্ধ করেছিল এই স্বাধীন সারা বাংলাদেশের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আর দেখছি সে মানুষের অধিকার সেখানে পদে পদে লঙ্ঘিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। এবং আজকে মানবতা, আজকে সারা পৃথিবীর মানুষ দেখছে বাংলাদেশের মানবতা লঙ্ঘনের দৃশ্য দেখে মানুষরা আটকে উঠছে। কারণ আপনারা দেখছেন পুলিশ ধরে নিয়ে তার পায়ে গুলি করে দিচ্ছে, ধরে নিয়ে তার গায়ে গুলি করে দিচ্ছে। এই নির্মমতা পৃথিবীর অন্য কোনো স্বাধীন দেশে আছে কিনা আমাদের। আজকে যে হত্যা বা যে ষড়যন্ত্র হচ্ছে তা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। আমরা যে প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, যে প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেবে, তারাই ব্যানেট কুচিয়ে আমাদেরকে মারছে, তারাই গুলি করে আমাদেরকে মারছে। তার প্রতিবাদ বাই করবে কে? যারা এর প্রতিবাদে যাচ্ছে এদের বিরুদ্ধে হচ্ছে মামলা, যারা এর প্রতিবাদ করবে এদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। দেশকে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, দেশকে তাদের বাপের সম্পত্তি মনে করে, দেশকে তাদের শ্বশুর বাড়ির সম্পত্তি মনে করে। তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য সকল প্রস্তুতি তারা সম্পন্ন করে। এই ফ্রান্স থেকে আমরা এই নির্লজ্জ এই হাসিনা সরকারকে জানাই দিতে চাই, তুমি এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো যদি না হও, আরো সামনে দুর্দিন আসতেছে, কোথায় পালাবার কোনো সুযোগ নাই। যদি একবার যদি আন্দোলন যদি শুরু করে, তোমার আর পালাবার, তোমার মন্ত্রী পরিষদে পালাবার আর কোনো সুযোগ থাকবে না। কারণ অতীতে এরকম বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে। আপনারা জানেন আমাদের দেশে 90% জন মুসলমান, এই মুসলমানদেরকে যেভাবে গুলি করা হয়েছে এর একদিন হিসাব দিতে হবে। যতই এই মাসুদের মতো লোকের আইনে তুমি মিটিং করাও, কাজ হবে না। মাসুদ বলছিল যে আমি লক্ষ লক্ষ লোক ঢাকার শহরে সমাগম ঘটাইবে, সেখানে মনে হয় 200 লোক হয় না। বাংলাদেশের মানুষ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার বিরুদ্ধে অভিযোগ এনেছে, কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বলেছিল আমরা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা চাই। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের বুকে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে তার প্রভু রাষ্ট্রকে খুশি করার জন্য বাংলাদেশের 90% মুসলমানের দেশের মানুষের উপর অত্যাচারী নিষ্ঠুর রুলার চালাচ্ছে, তা কোনোভাবেই আমরা
একটা গণতান্ত্রিক দেশের এক নাগরিক হয়ে আমরা মেনে নিতে পারি না সাথী বন্ধুগণ। Commis malheureusement aujourd'hui au Bangladesh. Donc si on voit ces images, ces photos qui sont devant nous, ces photos malheureusement témoignent toujours de la violence, témoignent de l'ampleur de cette violence qui est toujours pratiquée dans un monde au XXIe siècle et qui n'admet plus ces pratiques. এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যেখানে কেন্দ্রীয় কার্যালয় কোনো গণতান্ত্রিক দেশের মধ্যে এভাবে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পুলিশ সন্ত্রাসীদের মতন হামলা করে ভাঙচুর করা, লুটপাট করা কোনো গণতান্ত্রিক দেশের এটা কাম্য করে না কেউ। এবং দেখতেছেন আমাদের বিএনপির বিভিন্ন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে বিনা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখছে। তো আজকে আমরা এই ফ্রান্সের মাধ্যমে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমাদের এই অধিকার যেখানে এখানেই সীমাবদ্ধ না থাকে, আমরা যাতে এখানে আন্তর্জাতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশ সরকারকে করতে পারি এবং তাদের এই নৈরাজ্য এবং তাদের এই মানবাধিকার লঙ্ঘন যে কর্মকাণ্ড থেকে তাদেরকে যাতে আমরা বিরত রাখতে পারি। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ঐক্যবদ্ধ হব, আমাদের আন্দোলন এখানেই সীমাবদ্ধ থাকেন। এই সরকার যেভাবে গণহত্যা শুরু করেছে, যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, যেভাবে লুটতরাজ করে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিটি জায়গা থেকে অর্থনীতিকে ভঙ্গ করে সকল ব্যাংক বন্ধ করে দিতে চাচ্ছে। আজকে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতো, যারা গণতন্ত্রের জন্য কাজ করত, সেই ধরনের মানুষদেরকে হত্যা করেছে, গুম করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের জনাব ইলিয়াস আলী। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, আজকে আমাদের আন্দোলন মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমাদের আন্দোলন মোটেই ইসলাম রক্ষার আন্দোলন নয়। যদি ভুল বলি ক্ষমা করে দেবেন। আজকের এই দেশে বহির্বিশ্বের মিডিয়াগুলিতে বলা হচ্ছে, প্রতিনিয়ত বলা হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে ধর্ম নিরপেক্ষ সরকার। আর এই সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তারা হচ্ছে ফ্যানাটিক, তারা হচ্ছে ধর্মান্ধ। আজকে এই কথা সত্য নয়। আজকে যারা মিডিয়া কর্মী এখানে রয়েছেন, আমি ভাইদের কাছে অনুরোধ করব, ছোট ভাইদের কাছে, আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। আজকে আমরা এখানে কি বলছি সে কথা মূল বিষয়বস্তু তুলে ধরুন। আজকে বাংলাদেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলছে এই রাহুল গাছ থেকে মুক্তির আন্দোলন। এই আন্দোলন হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলুপ্ত করে দেওয়া ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আন্দোলন। সে দেশের লোক, সে দেশের প্রধানমন্ত্রী মুসলমান নামধারী হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি ওনার বক্তব্য শুরু করেন না। সেজন্য ইসলামকে রক্ষা করতে হলে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই শুরুতে আজকের যে আয়োজক তিনাদেরকে। আমি অত্যন্ত অভিভূত। ফ্রান্সের মাটিতে আমরা যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, তারা কিন্তু এরকম একটি সন্ধ্যা উপহার দিতে আমরা ব্যর্থ হয়েছি। এখানে দাঁড়িয়ে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আজকে আমরা এখানে নারী নেত্রী দেখতে পাচ্ছি, এখানে প্রবাসী বিদেশি একজন মানবাধিকার কর্মী দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া। কাজেই আজকে মুসলমান নামেই হলো, আপনি যেখানে যাবেন আপনাকে টেরোরিস্ট হিসাবে চিনতে পারবেন। একসময় কমিউনিস্ট মানেই হলো টেরোরিস্ট ছিল, অথচ ইসলাম সামনের ধর্মের কথা বলে, মোটামুটি সব ধর্মেই মানুষের মুক্তির কথা বলে, মানবাধিকার কথা বলে। আজকে আমরা যদি দলান্ধ হয়ে যাই, মতান্ধ হয়ে যাই, তাহলে আমাদের মুক্তি হবে না। আজকে বুকে হাত দিয়ে বলুন যে আমাদের কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতা ছিল 42 বছরে, তারা ক্ষমতাসীন থাকার অবস্থায় ভিন্নমতকে তারা টলারেট করেছিল। দলের মধ্যে ভিন্নমত পোষণ করার মতো কোনো অধিকার আছে? নাই। কাজেই আওয়ামী লীগের নেত্রী হাসিনা বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেন, জামায়াত ইসলামীর এককালীন নেতা কিংবা এখনো নিষ্ক্রিয় নেতা আপনি গোলাম আজম সাহেবকে বলেন,
তেমনি আপনি জাতীয় পার্টিতে বলেন এক ব্যক্তির শাসন চলছে, এক ব্যক্তির শাসন। পুলিশের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশলে জেলখানায় ভর্তি করে জেল হাজতে বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে পুলিশ বাহিনীতে যে 30,000 লোক নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে যদি খতিয়ে দেখা হয় 12,000 লোক রয়েছে যারা বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকারের দলীয় ক্যাডারদের ভিতর থেকে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে পুলিশ বাহিনীর দ্বারা যেমনি করে সুকৌশলে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করে থানায় নেওয়া হচ্ছে। যখন তাদেরকে নেওয়া হচ্ছে তারা ভালো ছিল, কিন্তু কিছুক্ষণে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি বা শুনেছি যে কারো হাত নেই, কারো পা নেই, কাউকে মৃত ঘোষণা করা হচ্ছে। এভাবে চলতে চলতে 2006 সালের 28শে ফেব্রুয়ারি লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। আর সেই পট পরিবর্তনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী এবং ডিক্টেটরশিপ দেখতে পাই। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত গণতন্ত্রের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া, বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া, কলমের স্বাধীনতাকে রুদ্ধ করে দেওয়া এবং বিচার বিভাগের অন্যায় হস্তক্ষেপ। এই ফ্যাসিবাদের এই বৈশিষ্ট্যগুলো আমরা বর্তমানে বাংলাদেশে 16 কলায় পরিপূর্ণ দেখতে পাই, যার ফলে হত্যা, খুন, গুম, অপহরণ, মানব হত্যা, সাংবাদিক নির্যাতন, নারী নির্যাতন, অন্যের ধর্মের উপর আঘাত, সব কিছু আজকে বাংলাদেশে একের পর এক অবলীলাক্রমে চলে যাচ্ছে। আজকে বাংলাদেশে মানবতার প্রশ্নে শুধু বাংলাদেশ নয়, শুধু আমরা নয়, সারা পৃথিবী উদ্বিগ্ন উৎকণ্ঠ। জাতিসংঘ নিন্দা পেশ করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠা প্রকাশ করেছে। আজকে এত কিছু করার পরও আমরা বাংলাদেশ সম্পর্কে অনেক আশাবাদী, কারণ আমার এই প্রিয় দেশটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত অ্যাসেটগুলো বলা হয়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি দেশের অ্যাসেট হচ্ছে মানব সম্পদ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে রয়েছে 15 কোটি মানব সম্পদ, 15 কোটি মানুষের 30 কোটি হাত। যদি আমরা কাজে লাগাতে পারি, এই মানব সম্পদকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে পরিণত করতে পারি। একটি দেশের অর্থনৈতিক বিবেচনায় পরবর্তী যে সম্পদ সেটা হচ্ছে মাটি। আমাদের দেশে রয়েছে উর্বর মাটি, এই উর্বর মাটিকে কাজে লাগাতে আমরা দেশকে অগ্রসর করতে পারি। আগে আমি আপনাদের বলতে চাই, আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমাদের ফোনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশে পোস্টে যে কোনো অনুষ্ঠান করবো, যে কোনো সমাবেশ করবো, আপনারা আমাদেরকে সহায়তা করবেন এই আশা। আজকের প্রোগ্রামে যে উপস্থিত হয়েছেন সকলকে সাধুবাদ জানিয়ে এবং ভবিষ্যতে আপনারা আমাদের প্রোগ্রামে সাড়া দিবেন এই প্রত্যয় ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।